দেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? দেশে কি সেনা বিদ্রোহ তৈরি হওয়ার আশঙ্কা হচ্ছে? সেনাবাহিনী প্রধানকে নিয়ে যে যাচ্ছে তাই কর্মকাণ্ড শুরু হয়েছে, তাতে সেরকম মনে হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আদতে আমরা কোন পথে চলছি, আদতে আমরা কি করতে চলেছি, সেটা ধোঁয়াশার মধ্যে পড়ে গেছে। গত গভীর রাতে, ভোর রাতে হাসনাত আবদুল্লাহর একটা স্ট্যাটাস এবং তারপরে দিন হওয়ার পরে সারাদিনে সেনাবাহিনী প্রধানকে নিয়ে যাচ্ছে তাই লেখালেখি, যাচ্ছে তাই মন্তব্য, এবং সব থেকে বড় ধাক্কা হচ্ছে ঠিক এই সময়ে এসেই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সেই 5 আগস্ট অভ্যুত্থান বিজয়ের পরবর্তী সেনাবাহিনীর সঙ্গে তাদের কি হয়েছিল সেই ব্যাপারে কথা বলার উদ্দেশ্যটা কি, সবই এক সূত্রে গাঁথা কিনা সেই প্রশ্ন এসেছে। তাহলে কি একেবারে প্ল্যান্ড ওয়েতেই সব কিছু আগাচ্ছে? সেনাবাহিনী প্রধানকে সরিয়ে দেওয়ার কার্যক্রম চলছে? দর্শক, কি হচ্ছে আসলে সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেটাও সেখান থেকেও দেখে নিতে পারেন। চলে যাই মূল ভিডিওতে। বলছিলাম সেনা প্রধানকে নিয়ে, সেনাবাহিনী নিয়ে কি হচ্ছে। সেনাবাহিনী নিয়ে গত ভোর রাতে হাসনাত আবদুল্লাহর একটা স্ট্যাটাস আপনারা সবাই জানেন, সেটা ভাইরাল হয়ে গেছে। সেটাকে কেন্দ্র করে নানা কাণ্ডকীর্তি ঘটতে শুরু করেছে। সেনাবাহিনী প্রধানকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এমন আলোচনাও চলছে। ধারণা করাই হচ্ছিল গত ফেব্রুয়ারি মাসের 25 তারিখ যখন সেনাপ্রধান এই সকল সমন্বয়কদের মব কালচার নিয়ে সমালোচনা করেছিলেন, মব কালচারের এগেনস্টে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছিলেন এবং হুঁশিয়ারি দিয়েছিলেন, সরকারকে হুঁশিয়ারি দিয়েছিলেন, সেদিনই অনুমান করা যাচ্ছিল যে সেনাবাহিনীর সঙ্গে সরকারের এবং এই সাবেক ছাত্র সমন্বয়কদের, যারা এখন নতুন রাজনৈতিক দল করেছে, তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না এবং এটা যে আরও তিক্ততার দিকে যাবে তখনই অনুমান করা হয়েছিল, তখনই আমরা বলেছিলামও। সেটাই হলো, সেই দিকেই গেল। সেনাবাহিনী প্রধানকে টার্গেট করেই কথাবার্তা বলা হচ্ছে এখন। নতুন রাজনৈতিক দলের যারা সমর্থক রয়েছেন, ফেসবুকে তারা সরাসরি সেনাবাহিনী প্রধানকে বরখাস্ত করার লেখালেখি করছেন। সব থেকে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে হাসনাত আবদুল্লাহর এই স্ট্যাটাস রাজনৈতিক দলের ব্যাপার হয়ে থাকতো যখন পর্যন্ত না এই বিষয়ে সরকারের কারো কোনো কথাবার্তা আমরা শুনতাম। হঠাৎ করেই আজকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাদের প্রিয় টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনে সাক্ষাৎকার দিলেন। সাক্ষাৎকারের সাবজেক্ট কি? 5 আগস্ট, গত বছরের 5 আগস্ট যে অভ্যুত্থান পরবর্তী সরকার গঠন প্রক্রিয়া, সেই সরকার গঠন প্রক্রিয়া তারা 1 আগস্ট থেকেই শুরু করেছিলেন। সেই সরকার গঠন প্রক্রিয়ায় সেনাবাহিনী প্রধান কী ভূমিকা রেখেছিলেন, সেনাবাহিনী প্রধান তাদের বিরুদ্ধে অবস্থান করেছিলেন, আওয়ামী লীগের পক্ষে অবস্থান করেছিলেন, আওয়ামী লীগের পক্ষে সাফাই গিয়েছিলেন, ডক্টর ইউনূসের বিপক্ষে তিনি শক্ত অবস্থান নিয়েছিলেন। এই সব কথাবার্তা হঠাৎ করে আজকে এসে কেন বললেন? এবং তিনি যখন আজকে এসে এই স্ট্যাটাস, এই সাক্ষাৎকার দিলেন, তখন প্রশ্ন আসেই যে সরকারের সঙ্গে এই নাগরিক পার্টির নতুন যে দল নাগরিক পার্টি, সেই নাগরিক পার্টির যোগসাজশ শুরু হয়েছে কিনা, সরকার নাগরিক পার্টির হয়ে কাজ করছে কিনা, সরকার নাগরিক পার্টির পারপাস সার্ভ করছে কিনা। হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছিলেন সেনাবাহিনী থেকে তাকে এবং আরেকজনকে, নাম উল্লেখ করেনি, সম্ভবত তিনি সার্জিস আলম, আমাদের দুজনকে ডেকে নিয়ে বলা হয়েছিল যে আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন হবে, আওয়ামী লীগকে নিয়ে তাদেরকে সমঝোতা ভিত্তিক রাজনীতি করতে হবে, ইলেকশন করতে হবে, তা না হলে ইনক্লুসিভ ইলেকশন হবে না। সেটার প্রতিবাদ
জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ, সেরকম লেখাই লিখেছেন। যদিও ঘটনাটা বলেছেন যে 11ই মার্চের ঘটনা, 21শে মার্চে এসে তিনি সেই ঘটনার বর্ণনা দিয়েছেন, সেটাও একটা বড় প্রশ্ন। অনেকে এটা নিয়েও নানা রকমের ট্রল করছেন ফেসবুকে, যারা হাসনাতদের বিরুদ্ধ শক্তি, তারা বলছেন যে এই 10-11 দিনে দরদাম ঠিকভাবে হয়নি বলেই আজকে 10 দিন পরে এসে এরকম স্ট্যাটাস। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে কয়েকদিন আগেই বিদেশে অবস্থানরত এক ইউটিউবার একটা স্ট্যাটাস দিয়েছিলেন সেনাবাহিনী প্রধান তার বিরুদ্ধে, এবং সেনাবাহিনী প্রধানকে লুতুপুতু তিতা কিছু দেবেন এবং সেটা বেশি তিতা হবে, তিনি সহ্য করতে পারবেন না, এরকম স্ট্যাটাস দিয়েছিলেন। অবশেষে হাসনাত আবদুল্লার এই স্ট্যাটাস এবং তারপরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই সাক্ষাৎকার সেরকম দিকেই যাচ্ছে কিনা। মজার ব্যাপার হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন এই সাক্ষাৎকার দিলেন, তখন সেই সাক্ষাৎকারের একটা কাটিং অংশ, কয়েক সেকেন্ডের একটা ট্রেলার, যেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন সেনাপ্রধান ডক্টর ইউনূসকে চাননি, বলেছেন ডক্টর ইউনূস কনভিক্টেড পারসন, তার নামে মামলা রয়েছে, একজন মামলা থাকা ব্যক্তিকে কেন প্রধান উপদেষ্টা করতে হবে, অন্য কাউকে খোঁজো, এটা ঠিক হবে না। তারা যুক্তি দিয়েছেন এটা তো সব আওয়ামী লীগ সরকারের আমলের মামলা, এই মামলার কোনো দাম নেই। তিনি বলেছেন যে সেনাবাহিনী প্রধান বলেছেন দেশের আওয়ামী লীগ সমর্থক আছে 30-40% মানুষ, সেই 40% মানুষের বিরুদ্ধে যে একজন মানুষকে প্রধান উপদেষ্টা করলে, যারা ডক্টর ইউনূসকে দেখতেই পারে না দুই চোখে, সেটা ঠিক হবে না, এই রকম কথা বলেছেন। এবং সবথেকে শেষ কথাটা মজার, তিনি সজীব ভুঁইয়া বলেছেন যে সেনাবাহিনী প্রধান লাস্টে 4 ঘন্টার একেবারে রুদ্ধদ্বার বৈঠকের পরে 6 আগস্ট 4 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকের পরে শেষে তিনি, আমরা যখন হুমকি দিয়েছি আপনারা না মানলে আমরা শহীদ মিনারে গিয়ে আমাদের সিলেক্টেড সবাইকে নিয়ে শপথ নিব, তখন তিনি রাষ্ট্রপতির সঙ্গে আলাপ করে বলেছেন যে বুকে পাথর চাপা দিয়ে আমি তোমাদের এটা মেনে নিলাম। এই অংশটুকু, শুধুমাত্র কয়েক সেকেন্ডের এই অংশ কেটে কেটে যে যে জায়গায় এই কথা বলেছেন সেই কেটে কেটে একটা ট্রেলার বানিয়েছেন, এবং হাসনাত আবদুল্লাহ তার পেজে এবং ফেসবুক প্রোফাইলে 2 জায়গাতে শেয়ার করেছেন। সেই শেয়ারে তিনি লিখেছেন ক্যান্টনমেন্টের ইন্টারভেনশনের ট্রেলার 1, অর্থাৎ তিনি সিনেমার একটা ট্রেলার দেখালেন মাত্র। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দিয়ে মাত্র সেনাবাহিনীর বিরুদ্ধে একটা ট্রেলার দেখালেন, এখনও পুরা সিনেমাটা বাকি। পুরা সিনেমায় কি থাকবে, পুরা সিনেমায় কি কি থাকতে পারে? সেনাবাহিনী প্রধানকে কি সরিয়ে দেওয়া হবে? সেনাবাহিনী প্রধানকে সরিয়ে দিতে হলে সরকারের যে কার্যক্রম হাতে নিতে হবে সেটা হচ্ছে যে রাষ্ট্রপতিকে লাগবে, রাষ্ট্রপতিকে দিয়ে সেনাপ্রধানকে সরিয়ে দিতে হবে। রাষ্ট্রপতি ছাড়া প্রধান উপদেষ্টা সেনাপ্রধানকে সরাতে পারেন না। তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কি রাজি করানো যাবে যে সেনাপ্রধানকে আপনি সরিয়ে দেন? চুপ্পু এই 7 মাস পরে এসে সরকারের এই কথাতে, এই লিখিত নোটে সই করবেন কি? তাকে সই করানো যাবে? ব্যাপারটা অনেক বেশি কঠিন হয়ে যাবে না? রাষ্ট্রপতি যদি বেঁকে বসেন, রাষ্ট্রপতিকে সরানোর কোনো এখতিয়ার তো এই সরকারের নেই, কারণ রাষ্ট্রপতিকে ইমপিচ করার অধিকার একমাত্র সংসদের রয়েছে। কিছুদিন আগেও রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা হয়েছে সেটাতে সাংবিধানিক জটিলতা রয়েছে বলে সরকার সেই পথে হাঁটেনি, ছাত্রদের দাবি সত্ত্বেও সেই পথে হাঁটেনি। সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার ব্যাপারেও অনেক দিন থেকে গুঞ্জন চলছে, কিন্তু সরকার সেটা পেরে উঠছে না শুধুমাত্র এই বাধ্যবাধকতার কারণে। চাইতেই পারে, যে কেউ চাইতেই পারে, যে কোনো রাজনৈতিক দল যে কোনো কিছু চাইতেই পারে, চাওয়ার অধিকার তাদের রয়েছে। হাসনাত আবদুল্লাহর জাতীয় নাগরিক পার্টি একটা চাইতে পারে, আর একজন আর একটা চাইতে পারে, কিন্তু সরকার তাদের সঙ্গে গায়ে গা মেলাবে, সরকার তাদের এজেন্ডার সঙ্গে এক সুরে কাজ করবে, কথা না শুধু কাজ করবে, এবং এজেন্ডা বাস্তবায়নের ট্রেলার তৈরি করে দেবে।
এটা কেমন কথা হলো? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজকেই কেন এই ইন্টারভিউটা দিলেন গত ভোরবেলায় হাসনাত আবদুল্লার এই স্ট্যাটাসের পরে, এবং হাসনাত আবদুল্লাহ সেটাকে একটা ট্রেলার হিসেবে উপস্থাপন করলেন যে মাত্র একটা ট্রেলার দেখালাম, এখনও পুরো সিনেমাটা বাকি। পুরো সিনেমায় কি কি হতে পারে? বিদেশে বসবাসরত যারা উস্কানি দিচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা বিভিন্ন ইউটিউবারের বিভিন্ন উস্কানি দেখছি, তাতে কি দেশের অবস্থা ভালোর দিকে যাবে? আমরা কি শান্তির পথে থাকতে পারবো? নাকি সেনাবাহিনী যদি খেপে যায় তাহলে দেশ আরও অস্থিতিশীল পরিস্থিতির দিকে যাবে? সেই প্রশ্ন কিন্তু এসেই যায়। এখন বলা হচ্ছে সেনাপ্রধান আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের হয়ে কাজ করছে। সেই 5 আগস্ট সরকার পতনের পর থেকেই তিনি আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন, নানাভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথায় এক সাক্ষাৎকারে একটা ব্যাপার স্পষ্ট হয়েছে যে তারা সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছেন 1 আগস্ট। তারা যখন ডিবি অফিস থেকে মুক্তি পান তখন থেকেই তিনি নাকি ডক্টর ইউনূসের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। 2 তারিখে কথা বলেছেন, 3 তারিখে কথা বলেছেন, এরপরে 5 তারিখে সরকার পতনের পরে চ্যানেল 24 অফিসে বসে থেকে তিনি এবং নাহিদ কথা বলেছেন। অর্থাৎ 1 তারিখ থেকেই তারা সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে। 1 তারিখ থেকেই তারা নিশ্চিত ছিল যে সরকার পড়ে যাচ্ছে, এবং এটাও স্বীকার করেছেন যে তারা যদি স্বাভাবিকভাবে না চলে যেত তাহলে আমরা অস্ত্র তুলে নিতাম। সেই প্রস্তুতিও ছিল, সেরকম ভিডিওর বার্তার রেকর্ডও আমাদের করা হয়েছিল। আমরা হয়তো 5 তারিখে এই পতনটা না হলে সেই ঘোষণা দিতাম, অস্ত্র তুলে নিতাম আমরা। এই অস্ত্র কোথা থেকে আসতো, কোন অস্ত্র তারা তুলে নিত, সেই প্রশ্ন ভিন্ন প্রশ্ন, সেই প্রশ্ন অনেক বড় আলোচনার বিষয়। কিন্তু যে বিপ্লবে গোটা দেশ বিজয়ী হলো, দেশের বেশিরভাগ মানুষ চাইলো শেখ হাসিনা সরকার না থাকুক, দেশের বেশিরভাগ মানুষের চাওয়ার প্রতিফলন হলো। সেই প্রতিফলন হওয়ার পরে আজকে যে পরিস্থিতি উদ্ভব হচ্ছে, যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে, সেনাবাহিনীকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি করা হচ্ছে, সেনাপ্রধানকে যাচ্ছে তাইভাবে অ্যাটাক করা হচ্ছে, এর পরিণতি কি আমাদের দেশের জন্য ভালো কিছু হতে যাচ্ছে? প্রশ্ন কিন্তু থেকেই যায়। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত সেনাপ্রধানকে নিয়ে, সেনাবাহিনী নিয়ে যা হচ্ছে তাতে হিতে বিপরীত হয়ে যাবে না তো? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।